সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে মহাকর্ষ এবং অভিকর্ষ, যেটি বিসিএস এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রায় একটি প্রশ্ন কিন্তু এই অধ্যায় থেকে হয়ে থাকে। আর এটি এজন্য গুরুত্বপূর্ণ যে বিভিন্ন ধরনের যে কম্পিটিটিভ এক্সামেও কিন্তু এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। আর এখানে আপনারা বেশিরভাগ কনফিউশন ফিল করেন যে এখানে মহাকর্ষ এবং অভিকর্ষের যে পার্থক্যটুকু এটি ধরতে পারেন না। তো আমি চেষ্টা করব আজকের লেকচারের মধ্য দিয়ে মহাকর্ষ কি এবং অভিকর্ষ কি এই সুস্পষ্ট একটা ব্যাখ্যা দিতে চেষ্টা করব। তো চলুন শুরু করি। শুরুতেই খেয়াল করুন আমরা এখানে একটি সৌরজগতের চিত্র দেখতে পাচ্ছি। তো সৌরজগতের যার মাঝখানে থাকে কে? সূর্য। আর এই সূর্যকে কেন্দ্র করে তো তার যে চতুর্দিকে গ্রহ এবং উপগ্রহগুলো কি আছে? ঘূর্ণায়মান আছে। যে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এগুলো কি আছে? ঘূর্ণায়মান আছে কাকে? এই সূর্যকে কেন্দ্র করে। এখন আমাদেরকে কি একটা ধারণা জাগে না যে কেন তাহলে কক্ষপথ থেকে যে গ্রহ এবং উপগ্রহগুলো ছিটকে পড়ছে না? যে সৌরজগতের যে কক্ষপথ আছে এখান থেকে কেন ছিটকে পড়ছে না? কেনই থাকতে হবে? তো এর কিন্তু অবশ্যই একটা কারণ আছে। আর কারণটা কি? কারণ এটা আকর্ষণ বল। হ্যাঁ, সূর্যের সাথে যে একটা আকর্ষণ আছে, এই আকর্ষণের কারণে তার যে কক্ষপথ থেকে এগুলো কিন্তু ছিটকে পড়ছে না। আর সেই আকর্ষণ বলটাকে কি বলে? সে আকর্ষণ বলটাকে বলে মহাকর্ষ। তাহলে খেয়াল করুন যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করছে। আর এই আকর্ষণ বলটিকে বলে মহাকর্ষ। তাহলে খেয়াল করুন এই যে এই গ্রহটার সাথে ধরে নিলাম এটাকে আমরা যদি এটা বুধ হয়, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ধরে নিলাম এটা বৃহস্পতি। এই গ্রহটার সাথে কি হলো? সূর্যের একটা আকর্ষণ আছে। আবার এই গ্রহের সাথেও কিন্তু এই গ্রহের একটা কি আছে? আকর্ষণ বল আছে। আবার এই গ্রহের সাথে সূর্যেরও একটা আকর্ষণ বল আছে। তাহলে প্রত্যেকটা গ্রহ বলেন, প্রত্যেকটা উপগ্রহ বলেন, তাদের সাথে সূর্য এবং গ্রহ উপগ্রহের সাথে একটা আকর্ষণ বল কাজ করছে। আর এই আকর্ষণ বলটাকে বলে মহাকর্ষ বলে। তাহলে আমরা যদি কিছু উদাহরণ লিখি, খেয়াল করুন সূর্যের সাথে বুধের আকর্ষণ বল হতে পারে, সূর্যের সাথে মঙ্গলের আকর্ষণ বল হতে পারে, সূর্যের সাথে পৃথিবীর আকর্ষণ বল হতে পারে। অর্থাৎ সৌরজগতের প্রত্যেকটি গ্রহ উপগ্রহের সাথে যে সূর্যের একটা আকর্ষণ বল বা প্রত্যেকটা গ্রহ উপগ্রহের সাথে যে প্রত্যেকের যে একটা আকর্ষণ বল, সেই আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ। আমি আরেকবার বলতেছি যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। আর সেই আকর্ষণ বলটিকে বলে মহাকর্ষ। আশা করি মহাকর্ষ ক্লিয়ার হতে পেরেছে। এবার অভিকর্ষ কাকে বলে? খেয়াল করুন পাশে আমরা একটা পৃথিবীর চিত্র দেখতে পাচ্ছি। এখন এই পৃথিবী এবার খেয়াল করুন, ২ টি বস্তু আমরা এখন ২ টি বস্তু বিবেচনা করব। আর ২ টি বস্তুর একটিকে ফিক্সড করে দিতে হবে। একটি হচ্ছে পৃথিবী। তাহলে ২ টি বস্তুর একটি যদি হয় পৃথিবী, পৃথিবী এবং অপর যে বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, সেটিকে কি বলে? সেটিকে অভিকর্ষ বল বলে। তাহলে ২ টি বস্তুর একটি যদি পৃথিবী হয়, পৃথিবী এবং অপর যে বস্তু আছে, সেই বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, সেটিকে বলে অভিকর্ষ। তাহলে খেয়াল করুন, আপনি একটা ক্রিকেট বলকে ধরেন এই পৃথিবী পৃষ্ঠে দাঁড়িয়ে আপনি একটি ক্রিকেট বলকে উপরের দিকে নিক্ষেপ করা হলো। একটি ক্রিকেট বলকে উপরের দিকে নিক্ষেপ করলেন। এখন এই ক্রিকেট বল এবং পৃথিবী, ক্রিকেট বল কি উপরে থেকে যাবে নাকি একসময় নিচে পড়ে আসবে? অবশ্যই একসময় নিচে পড়ে আসবে। তাহলে এই ক্রিকেট বল এবং পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে কি বলবেন? মহাকর্ষ বলবেন? না অভিকর্ষ বলবেন? এটা অবশ্যই অভিকর্ষ। তাহলে পৃথিবী এবং ক্রিকেট বলের মধ্যে যে আকর্ষণ বল সেটাকে বলা হচ্ছে অভিকর্ষ। এরপরে যদি বলি, এখানে লিখলাম আমরা সূর্য, পৃথিবী আর সূর্যের মধ্যে যে আকর্ষণ বল সেটাকে কি বলবে? সেটা হচ্ছে অভিকর্ষ। হতে পারে পৃথিবী এবং মঙ্গলের মধ্যে আকর্ষণ। পৃথিবী এবং মঙ্গলের মধ্যে আকর্ষণ। তাহলে এটাকে কি বলা যাবে? এটাকে বলা যাবে অভিকর্ষ। অর্থাৎ ২ টি বস্তুর একটিকে অবশ্যই পৃথিবী হতে হবে। তাহলে পৃথিবী এবং অপর যে বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটাকে বলা হচ্ছে অভিকর্ষ। আশা করি মহাকর্ষ কি এবং অভিকর্ষ কি বুঝতে পেরেছেন। আমি আরেকবার বলছি, মহাবিশ্বের প্রতিটি বস্তু কণায় একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। আর মহাবিশ্বের হওয়াতে সেটা হচ্ছে মহাকর্ষ। আর ২ টি বস্তুর একটি যদি হয় পৃথিবী, পৃথিবী এবং অপর যে বস্তুর মধ্যে আকর্ষণ সেটিকে বলে অভিকর্ষ। এতটুকু ক্লিয়ার হতে পেরেছেন বলে আমি আশাবাদী। এখন খেয়াল করুন, এই যে অভিকর্ষ কি এক ধরনের মহাকর্ষ হতে পারে কিনা? খেয়াল করুন, আমরা এই যে সূর্য আর এটা হচ্ছে পৃথিবী। এখন আমরা এখানে কি বললাম যে পৃথিবী এবং সূর্যের মধ্যে যে আকর্ষণ সেটাকে কি বলা হচ্ছিল? অভিকর্ষ বলা হচ্ছে। আবার
এখানে খেয়াল করুন যে সূর্য এবং পৃথিবী এই আকর্ষণ বলটাকে এখানে আবার বলা হচ্ছিল মহাকর্ষ। এখন অবশ্যই আপনি একটু বিভ্রান্ত হচ্ছেন যে এখানে বলা হলো মহাকর্ষ, আবার ওখানে বলা হচ্ছে অভিকর্ষ। এখন আপনি একটু চিন্তা করেন তো, এই পৃথিবী কি মহাবিশ্বের বাইরে? না, এই পৃথিবী কিন্তু মহাবিশ্বের বাইরে না। এই মহাবিশ্বের কিন্তু অন্তর্ভুক্ত কে? পৃথিবী। তাহলে অভিকর্ষ কি এক ধরনের মহাকর্ষ? তাহলে আমরা বলতে পারি এই অভিকর্ষটাও কি মহাকর্ষ? অর্থাৎ অভিকর্ষ এক ধরনের মহাকর্ষ। আশা করি এখন যে মহাকর্ষ এবং অভিকর্ষ কি, আর কেন অভিকর্ষ এক ধরনের মহাকর্ষ, এই সামগ্রিক যে ধারণা আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। আজকের পর থেকে আর বিভ্রান্ত হওয়ার কিছুই নেই। তো চলুন আমরা এখন সংজ্ঞাগুলো একটু দেখে নেই। খেয়াল করুন যে মহাকর্ষ, এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করছে। আর এই আকর্ষণ বলকে কি বলে? মহাকর্ষ বলে। আরো একবার খেয়াল করুন, এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। আর এই আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ। পরবর্তীতে আমরা যেটি দেখতে পাচ্ছি অভিকর্ষ। দুটি বস্তুর একটি যদি কি হয়? ফিক্সড হতে হবে। একটি যদি পৃথিবী হয়, তবে তাদের মধ্যকার যে আকর্ষণ বল, সে আকর্ষণ বলকে বলে অভিকর্ষ, বা তাকে বলে মধ্যাকর্ষণ বল। অর্থাৎ কোন বস্তুর উপর পৃথিবীর যে আকর্ষণ বল, তাকে বলে অভিকর্ষ। আর শেষের লাইনটি আমরা কি দেখতে পাচ্ছি? অভিকর্ষ এক ধরনের মহাকর্ষ। আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। আজকের পর থেকে আর মহাকর্ষ এবং অভিকর্ষের মধ্যে কোন ধরনের সমস্যা থাকবে না বলে আমি আশাবাদী। ধন্যবাদ সকলকে।